चलो हेडिंग देवे स्ट्रॉन्ग रूट्स बाय एपीजे अब्दुल कलाम। हेडिंग देवी स्ट्रॉन्ग रूट्स बोले हेलो हेडिंग देवे स्ट्रॉन्ग रूट्स बोले 65 पेज ना रे तो 65 स्ट्रॉन्ग रूट्स बोले हेडिंग दाও राइटर नाम लिखे नीचे एपीजे अब्दुल कलाम बोले एपीजे अब्दुल कलाम स्ट्रॉन्ग रूट्स राइटर नाम लिखबी एपीजे अब्दुल कलाम হয়ে গেল এ ফুল স্টপ বি ফুল স্টপ এ ফুল স্টপ দিয়ে পরে আব্দুল কালাম লিখবি ঠিক আছে এইবারে দেখ পড়াটার নামটা আর রাইটারের নামটা কি কি ভুল করেছিল এইটাকে দেখে প্রথমে পড়াটার যে নামটা আছে হ্যাঁ প্রথমে দেখবি ঠিকই বলবেন যে আমাদের একটা সিলেবাসে পড়া আছে স্ট্রং রুটস বলে 2 দিন 3 দিন 5 সপ্তাহ পরে আর স্ট্রং রুটসটা স্ট্রং রুট হয়ে যাবে এসটা বলবেন না বুঝা গেল তুই দেখ এস সমেত যখন বলবি তোর জিভে কষ্ট লাগবে আর শুধু এসটা ছাড়িয়ে বল তো সোজা লাগবে আর জিভের আমাদের ধর্মবোর্ডে যেটা উচ্চারণ করতে কষ্ট লাগবে সেটাকে করবে না স্ট্রং রুটস বলতে কষ্ট লাগবে কিন্তু স্ট্রং রুট বলতে সোজা লাগবে বুঝা গেল ঠিক দেখবি 2-3 সপ্তাহ পরে তোকে যখন জিজ্ঞেস করবে যে কি পড়া আছে একটা কালামে তখন দেখবি তুই স্ট্রং রুট বল আর এমন একটা ব্যাপার তো চলে যাবে পরীক্ষা তক তুই ভুলে যাবি যে স্ট্রং রুটস বলে স্ট্রং রুটেই বলা যাবে এটা গেল একটা ভুল সেকেন্ড ভুল হবে এই এর নামটাই তো যেহেতু এমসিকিউ কোশ্চেন মানে বাঁচি গেলি লেখা কোশ্চেন থাকলে ভুলগুলো করে স্ট্রং রুট লিখবে আর এইখানে যে বানানটা আছে না এই বানানটা দাম ভুল করে এইটা ও জানা সত্ত্বেও আর পরীক্ষার খাতায় আমি বহুত খাতা দেখেছি হড়মড়িতে কি লিখে দেয় জানেন যেটাকে এই নম্বরে যে আগামী হয়ে যাবে কামাল হয়ে যাবে আর তার মানে এটা কেউ জানে না আর ওরকম স্পিড এরকম খাতায় এরকম করে ফেলে বানানটা তোদের এমসিকিউ এই জিনিসটা তোদের হবে না এইবারে ইয়ার পুরো নামটা জানি যেখানে তোদের বইটি মনে দিয়ে হ্যাঁ এটাই দেখ আবুল বলে নামটা কি তোদের দিয়ে আছে পুরোটা নাই দিয়া নাই না আচ্ছা তাহলে পুরো নামটা বটে দেখ এইটা দিয়ে মানে আবুল বটে মানটা যেটা পি আছে না এইটার মিনিং ওটা ফকির অনেকে ফকির বলে কিন্তু ফকির বলে পি এ কে এইচ আই আর পিটা দিয়ে আর এদের যে শব্দটা দিয়ে বটে জৈনুল আবদিন জে এ আই এন ইউ এল এ বি ডি ডবল ই আর এটার পুরো নামটা বলে আবুল ফকির জৈনুল আবদিন আব্দুল কালাম পুরো নামটা আবুল ফকির জৈনুল আবদিন আব্দুল কালাম পুরো নাম তার মধ্যে এই যে নামটা আছে এইটার বাবার নাম বলে এই যে জৈনুল আবদিনটা এটা নিজের বাবার নাম বলে টেক্সট বইটাও তোরা পাবি না টেক্সট বইটাও আছে বাবার নামটা জৈনুল আবদিন বলে এই যেটা দিয়ে বুঝা গেল তাহলে এইভাবে তোরা লিখে রাখতে পারিস কারণ যেহেতু তোদের বইটা দিয়া নাই এমসিকিউ কোশ্চেনে পুরো ফর্মটা পড়ে যেতে পারে যে পুরো নামটা কি বলে তাহলে এই জায়গাটা বা এই জিনিসটা তোরা লিখে রাখতে পারিস আবুল ফকির জৈনুল আবদিন আব্দুল কালাম দেখতে পাচ্ছি তোরা ভেবে দিয়ে এ ফর আবুল লিখে দিবি এখানে এ ফর ফকির লিখে দিবি আর যে ফর জৈনুল আবদিন লিখে দিবি পরপর তিনটে কারণ এমসিকিউ কোশ্চেনে বিশ্বাস নাই কোনটা কোশ্চেন দিয়ে দিবে বলা মুশকিল এটা হচ্ছে পুরো নামটা হইল এইবারে এই ভদ্রলোকের এই কিন্তু কোনো পিএইচডি করে নাই ইয়ার কিন্তু কোনো পিএইচডি করা নাই আর এডুকেশন লাইনে একমাত্র যে পিএইচডি করবে মানে এটা যে হাইয়েস্ট যে ডিগ্রিটা সেইটা বলে তাহলে যদি কেউ পিএইচডি করে থাকে তাহলে তার ক্ষেত্রে তার নাম আগেটাই ও কিন্তু এইটা লিখতে পারবে ডক্টর বুঝা গেল মানে এটা যদি কমপ্লিট হয়ে থাকে তাহলে লিখতে পারবে এই ভদ্রলোক কিন্তু করে নাই কিন্তু এটা বিভিন্ন ইউনিভার্সিটি থেকে উপাধি দেওয়া হয়েছে ওই জন্য বিভিন্ন বইয়ে অনেক বইয়ে এর নামের আগেটাই এটা লেখা থাকবে ডক্টর এপিজে আব্দুল কালাম বলে লেখা থাকবে কিন্তু ওর অ্যাকচুয়ালি কিন্তু পেজে নেই করে বুঝা গেল এটা অনেক কলেজ বা ইউনিভার্সিটি থেকে ওকে ডক্টরেট উপাধিটা দেওয়া হয়েছে ওই জন্য অনেক বইয়ে তোরা ডক্টর এপিজে আব্দুল কালাম দেখতে পাবি এটা গেল নামটা এটা গেল পড়ার নামটা এবার নাম্বার 1 দিয়ে তোরা এখানে হেডিং দিবি লাইক অ্যাবাউট দা heading will be about the
narrator বলে, NARRATOR, NARRATOR। নাম্বার 1 দিয়ে হেডিং দিবি অ্যাবাউট দা narrator বলে, NARRATOR, অ্যাবাউট দা narrator, নাম্বার 1 দিয়ে। narrator জিনিসটা দেখবি আমরা আগের পড়াটা তোদেরকে বুঝিয়েছিলাম ওই দা নাইট প্ল্যানেট দেউলি সময়ে, যে narrator মানে হচ্ছে যিনি গল্পটার কথক, যিনি গল্পটাকে বলি যাবেন তাকে narrator বলা হয়। এই পড়াটাতেও তোরা এই দেখবি এই প্রোনাউনটার ব্যবহার প্রচুর পাবি, এই আই শব্দটার ব্যবহার তোরা তোমার পাবি। প্রথম লাইন দেখেই শুরু হয়েছে আই, প্রথম লাইনটার মানে ফার্স্ট ওয়ার্ডটাই ওঠে আই। I was born into a middle class Tamil family in the East while Madras state, এরকম করে ফার্স্ট লাইনটা দেখবি আই দিয়ে শুরু হয়েছে লাইনে। তাহলে পড়াটাতে এরকম প্রচুর আই পাবি, যতবার আই পাবি জানবি সেই আই বলতে বোঝানো হয়েছে দ্য ন্যারেটর অর্থাৎ যিনি কথক, এবং এই গল্পের বা এই পড়াটার কথক হচ্ছেন যিনি রাইটার সেই। মানে পড়াটাতে যতবার আই পাবি আই মানেই হবে এপিজে আব্দুল কালাম। ক্লিয়ার হলো? তাহলে ফার্স্ট পয়েন্ট দিবি অ্যাবাউট দ্য ন্যারেটর বলে। এবার লিখে যাবি এখানে লিখে যাবি লেখ এপিজে আব্দুল কালাম, লেখো এপিজে আব্দুল কালাম, অ্যাবাউট দ্য ন্যারেটর লিখে যাবি এপিজে আব্দুল কালাম। হয়ে গেল? এপিজে আব্দুল কালাম ওয়াজ দা, এপিজে আব্দুল কালাম ওয়াজ দা, হলো? এপিজে আব্দুল কালাম ওয়াজ দা পোল স্টার, POLE, পোল স্টার, POLE। এপিজে আব্দুল কালাম ওয়াজ দা পোল স্টার অফ ইন্ডিয়া। এপিজে আব্দুল কালাম ওয়াজ দা পোল স্টার অফ ইন্ডিয়া। পোল স্টার মানে ধ্রুব তারাকে পোল স্টার বলা, বুঝা গেল? ধ্রুব তারাকে পোল স্টার বলে ডাকা হয়। তার মানে আমাদের ভারতবর্ষে যতজন নক্ষত্র আছে তাদের মধ্যে একটা পোল স্টার হিসেবে গণ্য করা হয় এপিজে আব্দুল কালামকে। তাহলে ফার্স্ট লাইনে লিখলিস এপিজে আব্দুল কালাম ওয়াজ দা পোল স্টার অফ ইন্ডিয়া, ফুল স্টপ দেয়ার করে লিখবি হি ওয়াজ, ফুল স্টপ দেয়ার করে লিখবি হি ওয়াজ এ, সেকেন্ড লাইন, he was a great, GREAT, he was a great thinker, THINKER, he was a great thinker and a good, good advisor, ADVISOR, ফুল স্টপ দিলেন। যে তিনি ছিলেন হি ওয়াজ এ গ্রেট থিঙ্কার অ্যান্ড এ গুড অ্যাডভাইসার। গ্রেট থিঙ্কার মানে কি, যে সুচিন্তক হয়, তার চিন্তা ভাবনা বা মতাদর্শগুলা ভালো হয়, তাদেরকে গুড থিঙ্কার বলা হয়। আর গুড অ্যাডভাইসার মানে কি, যারা ভালো মানে তোকে রাস্তা দেখাতে পারবে, ভালো তোকে ভালো অ্যাডভাইস দিতে পারবে, ভালো উপদেষ্টা। অ্যাডভাইসার বাংলা মানে উপদেষ্টা, যারা ভালো উপদেশ দিতে পারে। উপদেশ তারাই দিতে পারবে যারা গুড থিঙ্কার হবে, বুঝা গেল? বলো না, কিছু রিলেটেবল আছে, মানে যে গুড থিঙ্কার হবে সেই গুড অ্যাডভাইসার হবে, বুঝা গেল? যে বলো না, যে ভালো শ্রোতা হবে সেই ভালো বক্তা হয়। মানে তুমি যদি বলো আমি স্টেজে উঠে নিয়ে ভালো বক্তৃতা দেবো, তার মানে তোমাকে শ্রোতা ভালো আগে দিতে হবে, শুনতে আগে ভালো করে শিখতে হবে, তবে তুমি বুঝতে পারবে, বুঝা গেল? ইনি ছিলেন একজন গুড থিঙ্কার, তার পাশাপাশি একজন গুড অ্যাডভাইসার। ফুল স্টপ দেওয়ার পর লিখবি হি স্টাডিড, ফুল স্টপ দেওয়ার পরে লিখবে হি স্টাডিড, STUDIED, he studied in, STUDIED, hello, he studied in দিয়ে লিখবি aerospace, AEROSPACE, বানানটা aerospace, 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 hello, aerospace engineer, ENGINEER, he studied in aerospace engineering নিয়ে তার পড়াশোনা।
বুঝা গেল? এরোস্পেস ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা, মানে ধর যারা এইচএসে সায়েন্স নিয়ে পড়ছে, তারপর ধরুন যদি বলো আমি ইঞ্জিনিয়ারিং লেভেলে যাবো, তাহলে ওকে ডাব্লিউবি দিতে হবে, ম্যানা হয় বা অ্যাডভান্স একটা আলাদা পরীক্ষা আছে, আইআইটি দিকে যদি কেউ যাবো বলে। তাহলে এইবারে ওখানে যখন তুই ইঞ্জিনিয়ারিং পদে তুই ঢুকবি, ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে ওগুলো বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কোর্স আছে, কেউ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ যায়, কেউ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ যায়, কেউ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং চলে যাবে, কেউ দেখবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ যাচ্ছে, কেউ ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এ যায়, কেউ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ যায়, বিভিন্ন ওগুলোর ভাগ আছে। তো তার মধ্যে একটা ইঞ্জিনিয়ারিং এর কোর্স ওঠে এরোস্পেস ইঞ্জিনিয়ার, যেখানে মহাকাশ বা মহাজাগতিক জিনিস নিয়ে বা ওই সমস্ত সংক্রান্ত নিয়ে পড়াশোনাটা হয়। বুঝতে পারলে? এরোস্পেস ইঞ্জিনিয়ারিংটা কিভাবে রকেট লঞ্চ করবি, কিভাবে মহাকাশ ওখানে গবেষণা করতে হয়, বা ওখানে গবেষণার জন্য কি কি ধরনের কোর্স করতে হয়, বা ওগুলা যে ট্রেনিং গুলা, ওগুলো এরোস্পেস ইঞ্জিনিয়ারিং করা হয়। এবং বলা হয় ইঞ্জিনিয়ারিং কোর্সের মধ্যে সব থেকে হার্ড বটে এরোস্পেস ইঞ্জিনিয়ারিং, যেটাতে কিন্তু পড়াশোনা নিয়ে বুঝা গেল? ফুল স্টপ দিলিস, ফুল স্টপ দেওয়ার পর লিখবি he was the, full stop দেওয়ার পরে he was the, he was the, হ্যালো, he was the 11th president। 11 লিখেও টিএইচ দিতে পারিস, বা বানান করে 11 লেখার পরে টিএইচ দিতে পারিস না। he was the 11th, 11 লিখে টিএইচ দিয়ে দিবি, 11th president, president p টা ক্যাপিটাল, p r e s i d e n t, President. He was the 11th President of India. He was the 11th President of India. ভারতের 11তম রাষ্ট্রপতি ছিলেন তিনি। বুঝা গেল? প্রেসিডেন্ট মানে কি? রাষ্ট্রপতি। তাহলে ভারতের যে রাষ্ট্রপতিগুলো হয় তার মধ্যে 11তম রাষ্ট্রপতি হচ্ছেন এপিজে আব্দুল কালাম। বুঝা গেল? এবং যারা ধর রাষ্ট্রপতি হয় বা রাষ্ট্রপতির ভোটে দাঁড়ায়, ওকে তো ভোট দ্বারা নির্বাচিত হয়। যেই রাষ্ট্রপতি পদে যদি কেউ বলে আমি দাঁড়াবো, হ্যাঁ, তাকে কিন্তু ন্যূনতম 35 বছর বয়স হতেই হবে, এবং সে কোনো পলিটিক্যালি কারো দলেও থাকতে হবে। মানে ধর তুই বিজেপি করছে, কি সিপিএম করছে, কি কংগ্রেস করছে, কি তৃণমূল করছে, তাহলে তুই প্রেসিডেন্ট পদে তুই নাম দিতে পারবি না, তোকে দল ছাড়ি দিয়ে হবে। মানে কোনো দলের সঙ্গে তুই যুক্ত থাকবি নাই, আর তারপরে তোকে যেতে হবে। মানে এমনটা হলে তুই কবো করিস, এটা আগে হয়তো করেছি, কিন্তু যে মুহূর্তে তুই প্রেসিডেন্ট পদে যাবি সেই সময় সমস্ত দল তোকে ত্যাগ করতে হবে, কোনো পলিটিক্যাল পার্টির সঙ্গে যুক্ত হইতে পারবি না। বুঝা গেল? কারণ প্রেসিডেন্টটা সবাই, ও নির্দিষ্ট কোনো দলের নয়। বুঝা গেল? যে মুহূর্তে ধর নির্দিষ্ট দল লড়িছে, এবার ধর প্রধানমন্ত্রী হয়ে গেল, প্রধানমন্ত্রী হওয়া মানে আরো কিন্তু নির্দিষ্ট দল বাঁচিল হবে, গোটা ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার ওঠে, সবারই সুযোগ সুবিধা হলে দেখতে হবে। সেরকমই তার প্রেসিডেন্ট ছিলেন কিন্তু 11তম প্রেসিডেন্ট। ধর এর পপুলারিটি এতটাই ছিল যে ভোটে আসছে, যারা বিরুদ্ধে দাঁড়াচ্ছিল ওর একটা ভোট পেয়ে। পপুলারিটিটা বুঝতে পারছি? মানে ধর দুজন যদি ভোটে দাঁড়ায় তো ভোট ভাগাভাগি হবে কিন্তু এপিজে আব্দুল কালামের এগেনস্টে যত লোক দাঁড়াইছিল, মানে যারা দাঁড়াইছিল ওরা ভোটেই পাইছে, মানে জিরো ভোট, মানে এই সব ভোটগুলোই পাইছে। পপুলারিটিটা দেয় কি লেভেলের পপুলারিটিটা ছিল, জনপ্রিয়তাটা ছিল। এবং দেখি প্রেসিডেন্ট সেই সমস্ত মানুষদেরকে নির্বাচিত করা হয় যারা অ্যাটলিস্ট মোটামুটি ইন্ডিয়ার সবাই ওকে চিনিয়ে অন্তত মুখটা, এবং সেরকম কোনো ওয়ার অবদান আছে সেরকম লোককেই করে, একটু আনাড়ি লোককে নাই করবে। গায়ে ঘরে যেমন দেখবি যে কোনো মুদা দাঁড়ায় দেয়, পঞ্চায়েতের ভোটগুলো ফ্যামিলি ফ্যামিলিগুলো চিনিয়ে নেয়, হাতে দাঁড়ায় দিয়েছে। এবং জিতে কি করে? ওই চিহ্নটার দ্বারা যদি যাই, দলটা দাপট থাকে ওই হিসাবে। তুই যদি তোর বিজেপি তুই তোকে দাঁড়ায় তো নিয়ে যেতে, পুরুলে এমপি ভোটে যে দাঁড়াবে তোকে যদি দাঁড়া করা হয় তো নিয়ে যেতে, তোকে না চিনতে হবে কাউকে, তো ছাপটাকে চিনতে জি আচ্ছা এই ছাপই দাঁড়ায়। যার দাপট থাকবে ওই পার্টির যেই দাঁড়াবে সেই বুঝতে পারছি। এবার ধরো এদিকে যেমন কংগ্রেসের খুব একটা দাপট নেই, আগে ছিল, এখন তাহলে তুই যত ভালোই মানুষ হোক কংগ্রেস থেকে দাঁড়ালে মানুষকে ভাইলে কেউ ভোট দেয় না, চিহ্নটাকে ভাইলে দেয়। বুঝতে পারছি? তাহলে এর জনপ্রিয়তা এতটাই ছিল যে ভোটটা এগেনস্ট মানে লোকেতেই হয়নি, সবগুলো ঠিক হয়ে গেল। ক্লিয়ার হলে এই পর্যন্ত? ফুল স্টপ দেওয়ার পরে লিখবি beside a, beside b e s i d e, b e s i d e, beside a good advisor, beside a good advisor, full stop there for like this, beside a good advisor he was also
a good writer. He was also a good writer. Full stop. He was also a good writer. Full stop. Hello. Full stop. Therefore, last line like we. He was regarded. He was regarded. R-E-G-A-R-D-E-D. R-E-G-A-R-D-E-D. He was regarded as. He was regarded. তারপরে as দিবি as যেটা সিঙ্গেল কোটেশন দিয়ে শুরু করবি। সিঙ্গেল কোটেশন দিয়ে লিখবি দ্য মিসাইল ম্যান অফ ইন্ডিয়া। দ্য মিসাইলের এমটা ক্যাপিটাল কর। দ্য মিসাইল M-I-S-S-I-L-E M-I-S-S-I-L-E মিসাইল ম্যানের এম ক্যাপিটাল করবি। মিসাইল ম্যান অফ ইন্ডিয়া। He was regarded as the missile man of India. Right? He was regarded as the missile man of India. APJ Abdul Kalam ke missile man of India হিসেবে সুপরিচিতি কিন্তু দেওয়া হয়। He was regarded as the missile man of India. Right? 11th president, advisor, good thinker, great writer, pollster বলা হয়, aerospace engineering নিয়ে পড়াশোনা, প্রেসিডেন্ট ছিলেন এবং তাকে মিসাইল ম্যান অফ ইন্ডিয়া বলা হয়। বুঝা গেল? মানে কাজের সাথে এত যুক্ত ছিলেন তিনি, ওই যে বলে নাই উনি বিবাহ করেন নাই। প্রশ্ন যখন করা হয়েছিল বিবাহ করেন নাই কেন, উত্তর দিয়েছিল যে আই ফরগেট ইট, মানে ভুলে গেছি। মানে বিবাহটা যে সমাজের একটা মানে অংশ বটে, যে তোমাকে বেঁচে থাকতে গেলে ওটা অংশে তোমাকে থাকতে হয় বা সাংসারিক লাইফ লিড করতে হয় সমাজে থাকতে গেলে। তুমি যে ভুলে গেছিলে যে বিবাহ বলে কিছু একটা জিনিস আছে বা করতে হয় বলে ভুলে গেছিলাম। তার মানেটা কি, মানে ওর ইনভলভমেন্টটা দেখ যে কি পরিমাণে নিজেকে ইনভলভ রেখেছিল পড়াশোনার ক্ষেত্রে। বুঝা গেল? এর নিয়ে দেখবি অনেক উড়া উড়া কথা হয়। অনেকে বলে যে ছোট সময় পেপার বিক্রি করতেও, হ্যাঁ পেপার বিক্রি করে দেখবি জীবনযাপন করেছে বা সংসার চালাচ্ছে, এত অভাব অনটনের মধ্যে গেছিল পরিবার। এগুলো ফালতু কথা বলে। বুঝা গেল? এগুলো এরকম জিনিস নয়। তার বইগুলো পড়লেই বুঝতে পারবি, মানে এমন কোনো পরিবারেরও ছিল নাই যে এতটা অনটন। তোমার হাই ক্লাস সোসাইটিতে বিলং করতেন সেটাও নয়, আবার যে দমেই যে একদম অনটনের পরিবার ছিল সেটাও নয়। বুঝা গেল? মানে ইভেন দেখবি তুই একটা লাইন ভাবি তোরা পড়াটাতে একটা জায়গায় তিনি বলছেন যে আই ডু নট রিকল the exact number of people she fed every day, but I am quite certain that far more outsiders ate with us than all the family members put together. এরকম একটা লাইন আছে যেখানে তিনি তার মাকে নিয়ে বলছেন, ওর মাকে নিয়ে বলছেন যে আমার মা প্রত্যেক দিন এত বাইরের লোককে খাওয়াই দিও, আমাদের ঘরের এই পরিবারের তো লোক নেই, তার থেকে বেশি বাইরের লোকে খাইয়ে চলে যেত আমাদের ঘর থেকে। জিনিসটা বুঝতে পারলি? মানে ধর আমাদের পরিবারের সংখ্যা যদি 14 জন হয়, তো বাইরের লোকে 20 জন খাইয়ে চলে যেত প্রত্যেক দিন। তার মানে কি এক্সট্রা করে 20 জনের রান্না হচ্ছে ঘরে। প্রত্যেক দিন মা 14 জনের জন্য রান্না করে 34 জনের জন্য রান্না করছে। এটা আমি এক্সাম্পল বললি, 50 জন হইতে পারে এক্সট্রা খাবার খাই যাচ্ছে। তাহলে এই যে উদার একটা মানসিকতা আবার মায়ের, বুঝা গেল? এই যে একটা উদার মানসিকতা ওর মায়ের, তো ওই ধরনের মায়ের ছেলেটা প্রেসিডেন্ট হলেন কারণ। বুঝতে পারলি? বাবা জয়নুল আবদিন, বাবার সব থেকে মানে জয়নুল আবদিন হচ্ছে মুসলিম সমাজের এলাকার হেড। ওদের এলাকাটার মুসলিম সম্প্রদায়ের হেড হচ্ছে না ওর বাবা, আর ওর বেস্ট ফ্রেন্ডটা হচ্ছে কে না হিন্দু সম্প্রদায়ের যে হেড। মানে হিন্দু সম্প্রদায়ের যে হেড, ওর বেস্ট ফ্রেন্ড হচ্ছে মুসলিম সম্প্রদায়ের হেড। তো ওই এলাকাটায় কেউ ঝামেলা লাগিয়ে দিবে না। মুসলিম সম্প্রদায়ের কারো কোনো প্রবলেম হলো ও জয়নুল আবদিনের কাছে দৌড়ছে। হিন্দু সমাজের কারো প্রবলেম হচ্ছে পিএল শাস্ত্রীর কাছে দৌড়ছে। হিন্দু সমাজের যে হেডটা অখিল লক্ষণ শাস্ত্রী নামটা পাবি তোরা। এবারে ওরা হচ্ছে দুজন ভালো বন্ধু। এবারে জয়নুল আবদিনের বেটা কালাম, এর বেস্ট ফ্রেন্ড হচ্ছে পিএল শাস্ত্রীর বেটাটা। মানে বাপে বাপে বেস্ট ফ্রেন্ড, বেটাই বেটাই বেস্ট ফ্রেন্ড। ওরা কবো লাগতে দিবে না এলাকাটাকে, মানে ঝামেলা লাগতে দিবে তবে না। তাহলে ওইরকম ধর একটা পরিবেশে বড় হয়েছে, তো ওই ধরনের ছেলে প্রেসিডেন্ট এবং নেতা কে হবে? বাবা বলছে মসজিদ থেকে যখন নামাজ পড়ে বেরোচ্ছে, বিভিন্ন ধর্মের মানুষ একদম মসজিদের বাইরেটাতে ওয়েট করছে। বিভিন্ন ধর্মের মানুষ বলা নেই কিন্তু একটা ধর্মের মানুষ, বিভিন্ন ধর্মের মানুষ আমার বাবার জন্য ওয়েট করতো বাইরেটাতে মসজিদের। বাবা আসতো বেরাইতো, কতক্ষণ ধরে সবাই ওয়েট করতো। কেন বিভিন্ন ধর্মের মানুষ ওয়েট করতো? তাহলে এলাকাটায় জয়নুল আবদিনের সেই পপুলারিটি ছিল, এলাকাটায় জয়নুল আবদিনের সেই পপুলারিটিটা ছিল। তাহলে ওই ধরনের ছিল প্রেসিডেন্ট হল থেকে। আজকে গ্রামে তখন স্কুল থাকতো নাই, কোনো গাছপালা পড়াই দিত, কোনো মন্দিরে পড়াই দিত,
এই মসজিদের বাইরে কোনো একটা গাছ আছে, সেখানে নিচে এই যে পড়াশোনা চলছে, মাস্টার তুই কোথায় পাবি? হাও পাশের গায়ে কোনো একটা মাস্টার এতটুকু পড়াশোনা করেছে, ওকে ভাড়া করে নিয়ে এসছে যে চলো আমাদের গায়ে ছেলেগুলোকে পড়াই দেবে, বেতন কি দেবো আর চাল আদায় করে দিয়ে দেবো, যতটুকু অর্থ আদায় করি হবে সেইটা বেতন হবে, চাল আদায় করি হবে। মাস্টার এসে পড়াচ্ছে, আইসে দেখছে কালাম বসে আছে একটা হিন্দু ছেলের সঙ্গে ফার্স্ট বেঞ্চে, মানা যাবে না, কালামকে উঠাই দিয়েছে, হ্যাঁ লাস্ট বেঞ্চে বসে রেখে দিই, চল তুই মুসলমান পড়িস লাস্ট বেঞ্চে বসে গিয়ে। ওর বন্ধু কি করছে, ও উঠে নিয়ে চলে গেছে লাস্ট বেঞ্চ কালামের কাছে। এবার ও যাই ওর বাবাকে বলে দিয়েছে, ও যাই এর বাবাকে বলে দিয়েছে যে মাস্টার এরকম স্কুল করছে। পরের দিন মাস্টারটাকে বুঝাই দিল ওই গ্রাম থেকে, মাস্টারটাকে দেখতে দেয়নি, বলছে বেজাত হয়ে গেছে, তুই যেখানে স্কুলে এরকম শিখাচ্ছি তুই সমাজে কি শিখাবি? তাহলে ওইরকম সমাজে বড় হওয়া ছেলেটা প্রেসিডেন্ট হবে না দেখে হবে, বুঝা গেল। এবার হোস্টেল চলে গেছে পড়তে, এরোস্পেস ইঞ্জিনিয়ারিং নিয়ে মাদ্রাস আইআইটি মাদ্রাসে পড়াশোনা করছে, বুঝা গেল। তাহলে এইবারে উনার অনেক ভাই বোনের মধ্যে উনি একজন ছিলেন। একটা লাইন আছে দেখবি, আই ওয়াজ ওয়ান অফ মেনি চিলড্রেন, আমি ছিলাম আমার বাবা মায়ের অনেক সন্তানের মধ্যে একজন। এবার উনি যখন ঘর আসতেন নাই, ওর দাদার একটা প্ল্যাটফর্মে চায়ের দোকান ছিল, ওর দাদা প্ল্যাটফর্মে একটা চায়ের দোকান ছিল স্টেশনে, ট্রেনটা যখন পেরাইতো না তখন পেপারগুলো খবরাই দিত, আর ওর দাদা সে পেপারগুলা রাখতো আর এলাকায় পেপারগুলা বিক্রি করতো। এই যখন হোস্টেল থেকে আসতো তখনই আর ঘরের লোক মাঝে মাঝে পাঠাইতো, যা দোকানে বসে থাকবি তো দাদা খাইতে আসবে ঘর। তাহলে এই দাদাকে ছাড়াতে যেত দুপুরবেলা, সেই সময় পেপার দিয়ে দিত একবার, যে কাজগুলো করে দাদাই, তাহলে দাদা খাবার খেতে যেত, সেই সময় দাদার কাজগুলো করে দিত। তো ওই জিনিসগুলো আউট হয়ে গেছে যে পেপার বিক্রি করে সংসার চলে, অতটাও অনাটনের মধ্যে যায় না। এবার বিভিন্ন ধরনের কোড তৈরি হয়ে গেছে, কত কত ধরনের বইয়ের বিভিন্ন ধরনের কোড দেখবে আজকাল পপুলার হয়ে গেছে, বিভিন্ন ইন্টারনেট হ্যান্ডলে এবার পাবে, ওটা কিনে বিভিন্ন উক্তি আছে, পরের দিন কাজেই মোটামুটি তোদের যে কোনো একটা উক্তি মুখস্থ করে আসবে, যে কোনো একটা উক্তি ঘর যাবি, সার্চ করবি, বাংলা হোক আর ইংলিশ হোক বের করবি, মুখস্থ করে রাখবি, বুঝতে পারলি? আর সেটা একটা করে আর মিলিয়ে নাই, যেমন সবাই একটা করে জানি আলাদা আলাদা করবি, আলাদা আলাদা করবি। হ্যাঁ কি করে জানবি? মানে আমি জানবো যেমন তোরা দুজন একটা রুমে থাকি, একটা মেসেজ থাকে, তাহলে তোদের যেমন আলাদা হয়, তোর সঙ্গে হা ও আর মিলতেই পারে, তো যার সঙ্গে ভাব আছে তো আমি জানি, আর ইয়ারা যেমন একসঙ্গে এখন আইলো, কারণ ওদের যেমন নাম মিলে যায়, ওদের যেমন আলাদা আলাদা হয়, বাটা কি নেই। হ্যাঁ একটা হইলে উক্তি মুখস্থ করে পরের দিন আসে। ক্লিয়ার হলো? এপিজে আব্দুল কালাম, এর অনেক গল্প আছে, নাহলে গল্পই শুনতে পেয়ে যাবে। নেক্সট নাম্বার 1 হলো, নাম্বার 2 যা বাচ্চাদেরকে প্রচুর ভালোবাসত। ভারত প্রেসিডেন্ট ছিল, প্রেসিডেন্টের মেয়াদ কত দিন? 5 বছর, 5 বছর একদিন কামাই করেছিল। আর তুই প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী হচ্ছিস, তোর তো একটা অফিস আছে, রাজভবন আছে, তো রাজভবন যেতে হবে না? ইন্ডিয়ার প্রেসিডেন্টকে রাজভবনে এবার অফিস, রাজভবনটা থাকতে হয়। 5 বছরের একদিন কামাই ছিল, একদিন, যেদিনটা ওর মা মারা গেছিল, কবর দিতে যেতে হয়েছিল বাড়ি, সংস্কার তো করতে হবে, বইটুকুটা জেনার কামাই, বাকি একদিনে কামাই নেই, বুঝতে পারছি। আর তোর 3 দিনের টিউশনে 2 দিন কামাই গেছে, মানে ডেডিকেশন এরকম না থাকলে প্রেসিডেন্ট হয়, যদি ভাব ডেডিকেশন দেবে। 5 বছরে একদিন কামাই ছিল ওরা, অফিসে একদিন মাত্র যেতে পেরেছিল, মানে কামাইটা হয়েছিল। 20,000 বই আছে এখন মিউজিয়াম, মানে লাইব্রেরিতে 20,000 বই রেখে নিয়ে গেছে, এখন মিউজিয়াম করে দিয়ে গেছে। সাউথ ইন্ডিয়া থেকে যদি যাস তামিলনাড়ু কোনোদিন, তো মিউজিয়ামটা দেখে আসবে, মানে এখন মিউজিয়াম করে দিয়েছে, 20,000 বই, বুঝতে পারছি? 20,000 একটা মানুষের বই। নাম্বার 2 দিয়ে নাম্বার 2 দিয়ে লিখবি কনসেপ্ট অফ, concept of autobiography, concept of autobiography, hello, concept of autobiography, concept of autobiography। এবার autobiography মানে কি? আত্মজীবনী, আত্মজীবনী, হলো। এবার আত্মজীবনী মানে কি হয় বলতো, আর বায়োগ্রাফি জিনিসটা কি? বল বল বল। বায়োগ্রাফি মানে তোর জীবনী অন্য কেউ লিখে দিচ্ছে, ওটা বায়োগ্রাফি। আর তোমার জীবনী তুমি লিখে পাবলিশ করছো, সেটা অটোবায়োগ্রাফি।
পড়ে কি নেই? তার মানে যে একটা অটোবায়োগ্রাফি হয় তাহলে ওটার যে রাইটারটা থাকে, হ্যালো, যে রাইটারটা হবে ও কি করছে না, রাইটারটা সেই অটোবায়োগ্রাফি কি করে না, অটোবায়োগ্রাফি তো শেয়ার করে দেয়। কি শেয়ার করে না, ও শেয়ার করে তার নিজের ব্যক্তিগত যে অভিজ্ঞতাগুলো থাকে, পার্সোনাল এক্সপেরিয়েন্স গুলো, পার্সোনাল যে এক্সপেরিয়েন্স গুলো থাকে, তার নিজস্ব যে ব্যক্তিগত অভিজ্ঞতাগুলো থাকে, সেখানে রাইটার কি করে, লেখকটাই শেয়ার করে তার পার্সোনাল এক্সপেরিয়েন্স গুলা কাদের সাথে, পাঠকদের সাথে, রিডার্স। কারণ অটোবায়োগ্রাফি জিনিসটা কি, অটোবায়োগ্রাফি হচ্ছে তাহলে এক ধরনের বই যেখানে কি হয় না, যেখানে একটা রাইটার যিনি থাকেন তিনি শেয়ার করে দেন কোন জিনিসগুলো, তার নিজস্ব ব্যক্তিগত অভিজ্ঞতাগুলা কাদেরকে, পাঠকদেরকে। বুঝা গেল? এই ধরনের যদি কোনো বই হয় সেটাকে আমরা অটোবায়োগ্রাফি বলি। এখানে গেল নেক্সট লিখবি, লাইক অ্যান অটোবায়োগ্রাফি, লাইক অ্যান অটোবায়োগ্রাফি, অ্যান autobiography. An autobiography is an autobiography is a an autobiography is a পৌঁছাইলে এ পর্যন্ত is a literary L I T E R A R Y L I T E R A R Y is a literary piece, P I E C E, piece varanda, P I E C E, is a literary piece. Right? Kilogram, an autobiography is a literary piece where the writer, where the writer যেখানে একটা লেখক কি করে না, where the writer share, S H A R E, S H A R E একটা S যোগ করে দাও, where the writer shares, তাই গেল, শেয়ার করছেন কে না, shares his or her, his H I S, his or her personal experiences, personal, P E R S O N A L, P E R S O N A L, personal experiences, E X P E R I E N C E S, আবার বলছি E X P E R I E N C E S, personal experiences with the, personal experiences with the readers, with the readers, R E A D E R S, R E A D E R S, দি ফুল স্টপ। পাঠকদের সাথে সে তার ব্যক্তিগত অভিজ্ঞতাগুলোকে শেয়ার করে যে বইয়ের মাধ্যমে, তাকে আমরা অটোবায়োগ্রাফি বলি থাকি। প্যারাগ্রাফ চেঞ্জ করবি, প্যারাগ্রাফ চেঞ্জ করবি, প্যারাগ্রাফ চেঞ্জ করে লিখবি, প্যারাগ্রাফ চেঞ্জ করে লিখবি এপিজে আব্দুল কালামস, দেখো এপিজে, প্যারাগ্রাফ চেঞ্জ করে এপিজে আব্দুল কালাম লিখে অ্যাপোস্ট্রফি এস দিবি, এপিজে আব্দুল কালামস, তাই গেল, এপিজে আব্দুল কালাম। কোটেশন দিয়ে লেখ স্ট্রং রুটস, কোটেশন দিয়ে লিখবি স্ট্রং রুটস, কোনটার নামটা স্ট্রং রুটস, কোটেশন শেষ। স্ট্রং রুটস ইজ পৌঁছাইলে ইজ অ্যান হয়ে গেল অটোবায়োগ্রাফিক্যাল। ওই যে অটোবায়োগ্রাফি যে বানানটা লিখলি ওই বানানটা লিখবি, শেষে ওয়াইটাকে আই করে দিবি, শেষের ওয়াইটাকে আই করবি আর CAL যোগ করে দিবি, অটোবায়োগ্রাফিক্যাল হয়ে গেল। এসএ ESSAY, অটোবায়োগ্রাফিক্যাল বানানটা লিখবি আগে, তারপরে লিখবি এসএ বানানটা লিখবি ESSAY দি ফুল স্টপ দাও, আন্ডারলাইন করবি অটোবায়োগ্রাফিক্যাল এসে কথাটা, আন্ডারলাইন করে রাখবি অটোবায়োগ্রাফিক্যাল এসে মানেটা কি, আত্মজীবনীমূলক প্রবন্ধ। আবার বলছি, শর্ট কোশ্চেনটা পড়বে স্ট্রং রুটসটা কি ধরনের পড়া, তখন দেখবি অপশনে থাকবে অটোবায়োগ্রাফিক্যাল এসে, সেটি দাগ দিবি। ভুল করেও বলে দিস না স্ট্রং রুটস একটা অটোবায়োগ্রাফি বটে বলে, অটোবায়োগ্রাফি বলে দিস না, কি বটে
অটোবায়োগ্রাফিক্যাল এসে বলে, আত্মজীবনী নয়, আত্মজীবনী মূলক প্রবন্ধ। বুঝা গেল? ক্লিয়ার হয়েছে? ভুল করে অটোবায়োগ্রাফি বলিস না, অটোবায়োগ্রাফিক্যাল এসে। অটোবায়োগ্রাফি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? আর যদি প্রশ্ন পড়ে কি ধরনের পড়া, তাহলে দেবি অটোবায়োগ্রাফিক্যাল এসে। হলো? নেক্সট ইজ নাম্বার 3 সোর্সটা। নেক্সট লিখবি সোর্স। নেক্সট লিখবি সোর্স বলে, S O নাম্বার 3 S O U R C E, S O U R C E সোর্স, S O U R C E উৎস। হয়ে গেল? এইবারে সোর্সটা হেডিং দেওয়ার পরে খাতার মাঝটাকে চলে যাবে। খাতার মাঝটায় লিখবি ওয়ার অটোবায়োগ্রাফির নামটা, এপিজে আব্দুল কালাম। কি বলে বল না, বল বল, ডাটা নাই। হ্যাঁ, উইংস অফ ফায়ার, উইংস অফ ফায়ার। খাতার মাঝটায় কোটেশন দিয়ে লিখবি উইংস অফ ফায়ার, দাল হয়। হ্যাঁ, উইংস, ডব্লিউটা বড় হাতের করবি, WINGS, উইংস অফ ফায়ার, FIRE, উইংস অফ ফায়ার। এটা কোটেশন দিয়ে মাঝে রাখবি। এটা হচ্ছে এপিজে আব্দুল কালামের লেখা আত্মজীবনী, ওইটার নাম। এইটাকে অটোবায়োগ্রাফি বলবি, কিন্তু পড়াটাকে অটোবায়োগ্রাফিক্যাল এসে বলবি। হয়েছে এখানটা? তো এইবারে এটা পাবলিশ সালটা কবে, এটা ব্র্যাকেট দিয়ে লিখে রাখ। এটা কোশ্চেনে পড়ে যাবে 1999, 1999 লিখে রাখ, 1999। এটা হচ্ছে পাবলিশ সালটা, উইংস অফ ফায়ার। এটার বাংলা ভার্সনও আছে। বাংলা ভার্সনটা যদি উনি লেখেন নাই, পরে ট্রান্সলেশন করে দেওয়া হয়েছে। এটার বাংলা ভার্সনের নাম রাখা হয়েছে অগ্নিপক্ষী। উইংস অফ ফায়ারের বাংলা ভার্সনটাকে নাম দেওয়া হয়েছে অগ্নিপক্ষী। তো ইংলিশটা যদি নাই পড়িস, বাংলাটা হলে পড়বি, তবে চেষ্টা করবি ইংলিশটা পড়ার। পরবর্তীকালে যখনই সময় পাবি, দুটো বই পড়ার রিকোয়েস্ট থাকলে, একটা এটা পড়বি, আর একটা গান্ধীজিটা পড়বি, মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ। গান্ধীজিটা একবার পড়ার চেষ্টা করবি, আর এপিজে আব্দুল কালামটা পড়ার চেষ্টা করবি। যেদিনই সময় হোক ফাঁকা থাকবি, বইটা কিনে রাখবি। যদি কোনোদিন লং ট্যুরে কোথাও যাচ্ছিস, ট্রেনে যাচ্ছিস, বাসে যাচ্ছিস, তখন কাজে লাগাবি। হয়তো দেখা গেল এমন ভবিষ্যতে কোথাও যাচ্ছিস 5 ঘন্টা ট্রেন জার্নি হবে, তখন বইগুলোকে কাজে লাগবে। তো পড়বি সেই যেদিনই সময় হোক, বয়স্ক বুড়া তক্ষ, তবু হোক একদিন পড়ে রাখবি। ভালো বই যেখানে পাবি নাই, যখনই কোনো স্যারের নাম করবি এই বইটা পড়বি, তখন এটা কিনে রাখবি, পড়ার না পড়ে। আজকে পড়ার দরকার না, তুই কিনে নিয়ে রাখ, পরে তো বেশি দাম হয়ে যাবে। কিনে নিয়ে রাখবি মোলাটা দেখে, তবুও তো সময় হবে। আজকে তো নয় সময় হচ্ছে, আজকে সিলেবাসে তো চাপ আছে, HS দিয়েছি, তবুও সময় পাবি সেই থেকে 10 বছর পরে, সেই দিন বের করে নিয়ে পড়বি বই। কিন্তু কিছু কিছু বই পড়া দরকার আছে, বোঝা গেল, সিলেবাসের বাইরে। তার মধ্যে এটা একটা পড়বি। বুঝলো? এইবারে এই বইটা যখন তুমি পড়বি, দেখবি এই বইটাতে টোটাল 4টা চ্যাপ্টার আছে, বড় বড় টোটাল 4টা চ্যাপ্টার আছে। বুঝা গেল? 4টা চ্যাপ্টারের মধ্যে চ্যাপ্টারে তিনি ভাগ করেছেন, তার মধ্যে যেটা ফার্স্ট চ্যাপ্টার আছে পড়ার বইটা, যে প্রথম চ্যাপ্টার আছে, ফার্স্ট চ্যাপ্টার, তারা এরকম লেখ, চিহ্ন দিয়ে নিচে নাম, আর এই ফার্স্ট চ্যাপ্টার বলে লেখ, চিহ্ন দিয়ে নাম লিখবি, নিচে নামবি, আর লেখ ফার্স্ট চ্যাপ্টার বলে, ফার্স্ট চ্যাপ্টার। তাহলে ফার্স্ট চ্যাপ্টার লেখার পরে তার নিচে আর একটা চিহ্ন যাবি, দিয়ে লিখবি ওরিয়েন্টেশন বলে, ORIEN, ORIEN, ওরিয়েন্ট। তারপরে লিখবি TATION, ORIEN, TATION, ওরিয়েন্টেশন। হয়ে গেল? এই ওরিয়েন্টেশনটা হচ্ছে কিসের নাম? প্রথম চ্যাপ্টারটার নামটা বলে, নামটা বলে, চ্যাপ্টারটার নাম বলে ওরিয়েন্টেশন। পুরো বইটার নাম বলে উইংস অফ ফায়ার। তিনি যতগুলো চ্যাপ্টারে ভাগ করেছেন, তার প্রথম চ্যাপ্টারটার নাম হচ্ছে ওরিয়েন্টেশন। প্রত্যেকটা চ্যাপ্টারে 30 থেকে 35টা পাতা নিয়ে একটা চ্যাপ্টার হয়, 30-35টা পাতা নিয়ে একটা চ্যাপ্টার বানিয়েছে। হ্যালো? তাহলে প্রথম চ্যাপ্টারটা, মানে যখন তুই বইটা কিনবি, প্রথম পাতাটাই তোদের পড়াটা আছে। ওই ওরিয়েন্টেশন বলে যে পার্টটা আছে, তার প্রথম 1.5টা পাতা তোদের পড়াটা, মানে বইটা খুললে তোদের পড়াটা দিয়ে শুরু হবে। আই ওয়াজ বর্ন ইনটু এ মিডল ক্লাস তামিল ফ্যামিলি, এই লাইনটা দিয়ে শুরু। বুঝা গেল? আর পড়াটা যেখানে তোদের শেষ হয়েছে, হ্যাঁ, পড়াটা যেখানে শেষ হয়েছে, মনে হয় ওই ফ্রিডম এরকম কোন একটা ওয়ার্ড আছে দেখবি, হ্যাঁ, লাস্ট লাইন যেটা, জাস্ট ওই 1.5টা পাতায় যে শেষ হবে। ওরকমই আছে না ওয়ার্ডগুলো, ফ্রিডম কিছু আছে,
ওয়ার্ল্ড অফ ফ্রিডম, হ্যাপিনেস, পিস অফ মাইন্ড, মাইন্ড দিয়ে মনে শেষ হয়েছে পড়াটা। তাহলে ওই লাইনটা দিয়ে শেষ, একদম ঠিক ডেটটা পাতায় নিয়ে ওখানে ওরিয়েন্টেশনটা ডেটটা পাতা তোদের পড়াটা দিয়ে আছে। কিন্তু অতটুকুলোই পড়াটা আরো 20-25টা পাতা আছে। ডেটটা পাতাটা নিয়ে তোদের সিলেবাসের ওইটুকু চুক্তিটা দিয়েছে। বোঝা গেল? এই খানটাতে তিনি বর্ণনা করেছেন তার একদম ছোটবেলার বাল্যকালের কথাগুলো। একদম ছোটবেলায় পরিবেশ কেমন ছিল, বাবা মা কেমন ছিল, সেই নিয়ে বর্ণনা করা আছে। বুঝা গেল? এইবার প্রবলেমটা কি, সোর্স তোদের পূর্বে যে কথা থেকে নেওয়া হয়েছে উইংস অফ ফায়ার অপশন থাকবে না, বুঝতে পারলি? অপশন আছে পার্টগুলো, যে নামগুলো আছে না এবিসিডি দিয়ে, ওইখানে এই নামটা পাবি, সেটি জাল দিবি। এত ইজি দিবে না, বেশিরভাগ ছেলেদের উইংস অফ ফায়ারটা তত্ত্ব লেখা থেকে যে কথা থেকে নেওয়া হয়েছে উইংস অফ ফায়ার অটোবায়োগ্রাফি বটে, ওখান থেকে নেওয়া হয়েছে। আর খুঁজে বলবে তো উইংস অফ ফায়ারটাকে অপশন নেই, আর থাকবে না, পার্টগুলোর নামগুলো দিয়ে থাকবে। বাড়িতে বলে দিল স্ট্রং রুটসটা নেওয়া হয়েছে এপিজে আব্দুল কালামের উইংস অফ ফায়ারের কোন চ্যাপ্টারটা থেকে, নিম্নলিখিত 3-4টে চ্যাপ্টারে 4টে অপশনের নাম থাকবে, সেইখানে দেখবি ওরিয়েন্টেশন বলে দিয়ে থাকবে, ওইটা থাকবে। ক্লিয়ার হইল? তাহলে অপশনে উইংস অফ ফায়ার যদি থাকে তো দাগ দিবি, যদি না থাকে তো ঠিক দেখবি এইটা থাকবে, এই ওয়ার্ডটা ওরিয়েন্টেশন বলে। এমসিকিউটা বুঝা গেল? পরে তখন বলি যে স্যার এটা সিলেবাসের বাইরে, পড়াটা জানাই, এগুলো পড়াটাই পাবিনি, পড়াটার বাইরে কোশ্চেন, এগুলো পড়বি কে, এগুলাই থাকে। বুঝা গেল? এগুলো থাকবে দেখবি। আর এই পড়াটা যখন তোরা পড়বি, তোদের যে পড়াটা টোটাল 10টা প্যারাগ্রাফ আছে, প্যারাগ্রাফ চেঞ্জ করে দিবে টোটাল 10টা। বুঝা গেল? পড়াটা এমন একটা পড়া বটে, বিশ্বাস কর এক বড় জোর 3 থেকে 4টে প্যারাগ্রাফ নিজে উদ্ধার করতে পারবি, নাহলে একটা লাগবে, একটাও লাগবে নিজে ঘরে পরীক্ষা করতে না পারবে। 5টা 1 2 3 4 টাকা ঠিকই যাবে, 5-এ আটকেবি, 6-এ আটকেবি, 7-এ আটকেবি, 8-এ আটকেবি, 9-টা পারবি, 10টায় ঘুরে আটকেবি। বুঝতে পারলি? আর এই যে এরকম আসছে না, ছেলেগুলো আসছে না, বিপদ হবে। তুই দেখে দেখি পরে 1-2টা চ্যাপ্টার বাংলা হর হর করে পড়ে নেবে, আর তারপরে লোকের মিলাই মিলে দাগ দিবি, আর কি হবে? কিছু শেখার জন্য আসতে বলছি, অন্তত এই পড়াটা যতদিন চলবে কিছু শেখার জন্য আসবে। সব কিছু নাম্বারের জন্য করলে হবে? একজন কিছু হবে না, মাথাটা কিছু তো পাই যাবে, মার্কশিটে শুধু গেলে তো হবে না, ওটা কি না? তাহলে কিছু জানার জন্য আসবি পড়াটা পড়ে। ক্লিয়ার হইল? এইখানে দাগ দিবি ওরিয়েন্টেশন। নেক্সট যা, এটা হলো সোর্স। নাম্বার 4 চো, নাম্বার 4-এ যাবি, নাম্বার 4-এ যাবি টাইটেল বলে, TITLE। নাম্বার 4-এ যাবি টাইটেল বলে, TITLE। বুঝলে? টাইটেল বলে হেডিং দিবে। এবারে খাতাটাতে একদিকে স্ট্রং লেখ আর একদিকে রুটস লেখ। টাইটেল বলে হেডিং হয়ে গেছে তো, এবারে খাতাটাতে একদিকে লেখ স্ট্রং পড়াটার নামটা, আর একদিকে লেখ রুটস বলে, ROOTS। হয়ে গেল? দুদিকে দুটো হবে, একদিকে স্ট্রং লিখবি, একদিকে রুটস লিখবি, হয়ে গেল? এইবার দেখ স্ট্রং শব্দটার মানেটা কি দাঁড়াবে? স্ট্রং শব্দটার মানে কি রে? পাওয়ারফুল, শক্তিশালী। স্ট্রং শব্দটার মানে যদি আমরা নিয়ে আসি, তাহলে স্ট্রং শব্দটার মিনিং আছে পাওয়ারফুল বা শক্তিশালী জিনিসকে তো স্ট্রং বলে। এইবারে যখন তুই এই ওয়ার্ডটার দিকে যাবি, এইখানে একটু আটকে যাবি। রুটস মানে কি জানি আমরা? শিকড়। তাহলে শিকড় মানে যদি বাংলায় ধরি, তাহলে পড়াটার বাংলা কি আছে? শক্তিশালী শিকড়। আচ্ছা গো দাদা, একটা এস আছে তো, তাহলে শক্তিশালী শিকড়গুলি এরকম এসে দেয়, পড়ে কি নাই? এবার তুই ভাব, একটু জাস্ট আধ্যাত্মিক পড়া তো, একটু ভাব। ধর এটা যদি আমাদের গাছ হয় ধরি, তাহলে এইবারে ইয়ার যে রুটস গুলা গেছে, এই রুটস গুলার কাজ বলো, মানে বায়োলজিক্যাল যদি উত্তর আসে, জল দেয়, জল প্রদান করার একটা কাজ, প্রোভাইডস ওয়াটার টু দ্য ট্রি। সেকেন্ড কো যদি কাজ ধরি, তাহলে কি মাটিটাকে শক্ত করে ধরে রাখে যাতে গাছটা সোজা হয়ে থাকে, মানে ইয়াকে প্রোটেক্ট করার কাজ, যাতে সোজা হয়ে থাকতে পারে, পড়ে না যায়, ওটা তোর কাজ। তো ওই প্রোটেক্ট করার জল দিয়া এই দুটো বাদ দিয়ে ভাব একটু এর কি কাজ হতে পারে। ওই জিনিসটা যদি ধরতে পারিস তাহলে পড়াটা ঢুকতে পারবে আস্তে আস্তে। যে রুটস মানে অ্যাকচুয়ালি তিনি শিকড় বলেই নেই, বুঝে গেল? মানে ধর নাই বুঝতে আস্তে একটু হেল্প করছি। ধর এইখানটা একটা ডোভা আছে, হ্যাঁ, ডোভা বুঝি? এইবারে ডোভা গড়ালে তোদের ঘরের ক্ষেত্রে হবে পরে। এইবারে তুই এইখানে তো জল দরকার আছে, তোমরা একটা পাইপ লাগাই। এবারে এই পাইপটা তোরা যদি বলি কাজ কি, তাহলে অবশ্যই তুই বলবি যে স্যার জল দিয়ে,
এইখান থেকে জলটা লেগে যায় ক্ষেত্রে ফেলে দিয়ে ওটা কি আচ্ছা আবার জল দিয়া ছাড়াও আরেকটা কি কাজ করছে না যে এই পাইপটাই হেল্প করছে এই ক্ষেত্রের সঙ্গে এই পুকুরটাকে এই যে যুক্ত হইতে সাহায্য করছে। আচ্ছা যুক্ত হইতে সাহায্য করছে মানে কি তাহলে ক্ষেত্রের সঙ্গে বাঁধটার কোথাও না কোথাও এই একটা রিলেশন তৈরি করছে। এইভাবে ভাব কোথাও না কোথাও ক্ষেত্রের সঙ্গে বাঁধটার বা পুকুরটার এই পাইপটার দ্বারা একটা কি তৈরি হয়েছে বলতো বন্ডিং তৈরি হয়েছে। তাহলে আজকে যদি ধর এখানে রুটস কথাটার মানেটা আমরা শিকড় ধরবো না, রুটস কথাটার মানে তুই বন্ডিং ধর বুঝলে, রুটস কথাটার মানে তুই এক কাইন্ড অফ এক ধরনের রিলেশন ধর, রুটস কথাটার মানেটা তুই কানেকশন ধর। আচ্ছা এবারে ইয়ার সাথে পাওয়ারফুল ওয়ার্ডগুলো বুঝতে হবে জানো যে স্ট্রং রুটস এর দ্বারা তিনি কি বোঝাতে চাইছেন পাওয়ারফুল বন্ডিং, পাওয়ারফুল কানেকশন, পাওয়ারফুল রিলেশন তার তার নিজের সাথে পরিবারের, তার পরিবারের সাথে অন্য পরিবারের, ইভেন তিনি যে এলাকাটায় বসবাস করছেন সেই এলাকার বিভিন্ন ধর্মের মানুষদের। তাহলে আজকে স্ট্রং রুটস বা টাইটেলটার দ্বারা তিনি কি বোঝাতে চাইলেন স্ট্রং রুটস ওয়ার্ডটার মানে তিনি বোঝাতে চাইছেন পাওয়ারফুল রিলেশন, পাওয়ারফুল বন্ডিং, পাওয়ারফুল bonding, powerful relation, powerful connection between car, between Kalam and his family, between his family and the family of others, among the people who live in his locality. তিনি যে এলাকায় বসবাস করতেন সেই এলাকায় মানুষদের মধ্যে একটা পাওয়ারফুল রিলেশন ছিল, সেই এলাকার মানুষদের মধ্যে একটা পাওয়ারফুল বন্ডিং ছিল, সেই এলাকাটার মধ্যে একটা পাওয়ারফুল কানেকশন ছিল মানুষের মানুষের। তাহলে তুই ভাব বিভিন্ন ধর্মের মানুষ কালামের বাবার জন্য ওয়েট করছে, বিভিন্ন ধর্মের মানুষ ওদের ঘরে খাইয়ে চলে যেত। বুঝতে পারছি এগুলো কখন সম্ভব হবে যখন একটা পাওয়ারফুল রিলেশন বা বন্ডিং থাকবে এলাকাটায়, তবে না হবে। বন্ডিং না থাকলে তো বিপদ আছে এলাকাগুলোয়, হয় নাই? বিভিন্ন এলাকাতে দেখবি কত ঝামেলা লাগিয়ে আছে, কিন্তু দেখবি যেখানেই ওই সম্প্রদায়ের যারা হেডে বসে আছে ওদের সাথে যদি একটা আর্থিক সম্পর্ক গড়ে উঠেছে অন্যান্য সম্প্রদায়ের সাথে, তাহলে ঝামেলা কবল লাগিয়ে দিবে। ওরা জানবে যে এই জিনিসগুলো ঝামেলা আসবে, ওরা ঠিক তার আগে সলিউশন করবে, এমন ভাবে পরিচালনা করবে প্রত্যেকটা মানুষের মাইন্ডে। বুঝা গেল? তাহলে ওই এলাকাটাতে একটা কালাম যেখানে বলছেন যে আমি যে এলাকাটায় বসবাস করেছিলাম বা আমি যে এলাকাটায় বড় হয়েছিলাম ওই এলাকাটাতে আমাদেরকে শেখানো হয়েছিল সাম্প্রদায়িক সম্প্রীতি কাকে বলে। আমি যে এলাকায় বড় হয়েছিলাম সেই এলাকার মানুষগুলোর মধ্যে একটা পাওয়ারফুল রিলেশন বা পাওয়ারফুল বন্ডিং ছিল। বুঝা গেল? আর এই স্ট্রং রুটস নামকরণটা কেন বলা হয়েছে, কারণ স্ট্রং রুটস এর দ্বারা তিনি তার ওই এলাকার মানুষদের মধ্যে পাওয়ারফুল বন্ডিংটাকে ইঙ্গিত করেছেন। এটা হচ্ছে স্ট্রং রুটস। এবার তুই ভাব যারা আইলো নাই ঘরে যদি পড়ে তুই শক্তিশালী শিকড় ছাড়া কি বুঝবি? রুট মানে কোথাও লেখা থাকবে না, তুই যা গুগলে খোঁজ কি দিয়ে দিবে শিকড়ে দিবে, ধরে এটা দুটো গাছের ছবি দিবে, তোরা শিকড়ের ছবি পাবি। জিনিসটা বুঝা গেল? এবার তুই মিনিংটা তুই তখনই আনতে পারবি যখন টোটাল পড়াটা তুই পড়বি। এই যে দেড়টা দুটা পাতার পড়াটা পড়ে যখন তুই বুঝবি অ্যাকচুয়ালি তিনি কি ইঙ্গিত করতে চাইছেন, তখনই একমাত্র বুঝতে পারবি যে স্ট্রং রুটস মানে তিনি অ্যাকচুয়ালি পাওয়ারফুল বন্ডিং বা পাওয়ারফুল রিলেশনের কথা বলছেন। আইলো ক্লিয়ার এতটুকু? হ্যালো, এবার দুদিকে দুটো শব্দের মিনিং গুলো লিখে দিবি, পাওয়ারফুল এদিকে লিখে দিবি, এদিকে এই ওয়ার্ড গুলো লিখে দিবি, রুটস এর দিকে বন্ডিং বা রিলেশন বা কানেকশন এই শব্দগুলো লিখে দেবে দুদিকে। বন্ডিং বা রিলেশন বা কানেকশন, বন্ডিং বা রিলেশন বা কানেকশন। এবার তার নিচে ব্যাখ্যা দেব, বলছি লেখা হয়ে গেলে বলবি, লেখা হয়ে গেলে বলবি। বলছি হ্যাঁ, লেখ লেখ দ্য টাইটেল the title TITL লিখলে the title of the title of this the title of this text TEXT হয়ে গেল। the title of this text indicates IN DI CATES আবার বলছি INDICATES ইন্ডিকেট মানে নির্দেশ করা।
তাহলে the title of this text indicates a powerful bonding a powerful bonding among the people a powerful bonding among the among the among the people who who among the people who lived lived who lived in the who lived in the who lived in the locality who lived in the who lived in the locality LOCALITY in the locality of Kalam in the locality of Kalam এই ফুলস্টপ নিল in the locality of Kalam হয়ে গেল অর্থাৎ কালামের যে লোকালিটিটা ছিল এলাকাটা ছিল সেখানে মানুষদের মধ্যে যে একটা পাওয়ারফুল বন্ডিং ছিল সেইটাকে ইঙ্গিত করছে টাইটেলটা দ্বারা হয়ে গেল স্ট্রং রুটস নেক্সট যাচ্ছি নাম্বার 4 এর পর নাম্বার 5 नंबर 5 लिखबे as a spiritual 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 essay as a spiritual essay SPIRITUAL as a spiritual essay আন্ডারলাইন করে দিই কি ধরনের পড়া যদি পড়ে দুই ধরনের উত্তর পাবে একটা অটোবায়োগ্রাফিক্যাল এসে একটু আগে লিখলিস আর এটাকে স্পিরিচুয়াল এসেও বলা হয় স্পিরিচুয়াল এসে মানে হচ্ছে আধ্যাত্মিক প্রবন্ধ অর্থাৎ যে প্রবন্ধে আধ্যাত্মিক চিন্তাধারা পাবে হলো এখানে করবি দেখ দিস এসে like with this essay ESSAY this essay is also a spiritual essay this essay is also a spiritual essay because this essay is also a spiritual essay because the writer here HERE কারণ লেখক এখানে কি করেছেন because the writer here gives GIVES because the writer here gives some spiritual concepts 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 বুঝতে হবে তাহলে এই টেক্সটটাকে আমরা একটা স্পিরিচুয়াল এসে বলতে পারি কারণ এই এসেটাতে বিভিন্ন ধ্যান ধারণা পাবি কিসের আধ্যাত্মিক ধ্যান ধারণা পাবি এবং কিছু নতুনত্ব দিয়েছে হয়তো দেখবি ওই কনসেপ্টটা তুই জানতেই কিন্তু এমন একটা নতুন কনসেপ্ট তিনি এনেছেন দেখবি পড়ার পর তোর মনে হবে আচ্ছা এই জিনিসটা তো হইতে পারত বুঝা গেল এরকম কিছু নতুনত্ব কনসেপ্ট আমরা পাবো যেগুলো আধ্যাত্মিক ধ্যান ধারণার মধ্য দিয়ে তিনি বুঝাবেন যেমন ভিজন বলে একটা শব্দ পাবি হ্যাঁ ফান্ডামেন্টাল ট্রুথ বলে একটা জিনিসকে বুঝাবেন তিনি প্রেয়ার বলে একটা জিনিসকে তিনি বুঝাবেন আর প্রত্যেকটা জিনিস আমরা শুনিয়ে রাখিছি প্রেয়ার এমনটা হলো যদি আজকে নতুন শুনছি আমরা শুনেছি কিন্তু নতুন কনসেপ্ট হবে পড়াটা পড়লে যেটা প্রথম নেক্সট পয়েন্টে তুলে দিবি নাম্বার 6 দিয়ে লিখবি কনসেপ্ট অফ প্রেয়ার PRAYER নাম্বার 6 দিয়ে হেডিং দিবি কনসেপ্ট CONCEPT কনসেপ্ট অফ প্রেয়ার প্রে লিখে ইয়ার যোগ করবি প্রেয়ার মানে কি প্রার্থনা করা প্রেয়ার মানেটা কি প্রার্থনা করা ওই যে বললাম এই পড়াটা যখন পড়বি আমরা বললাম না যে টোটাল এই পড়াটাতে 10টা প্যারাগ্রাফ আছে
টোটাল দেখবি প্যারাগ্রাফ চেঞ্জ করে 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 নিয়ে যাবি, দেখবি 10টা হবে, হয়ে গেল। এবারে ওই 10টা প্যারাগ্রাফের মধ্যে যখন তোরা 6 নম্বর প্যারাগ্রাফটাকে যাবি, 6টাতে, সেই 6 নম্বর প্যারাগ্রাফটাতে তিনি প্রেয়ার সম্পর্কে একটা নতুন তথ্য দিয়েছেন, বুঝা গেল। এইবারে সেখানে তিনি কি বলছেন হালকা করে আমরা জানবো, পড়বো তখন 6 নম্বর প্যারাগ্রাফটা আরো ডিটেইলে জানতে পারবি। তিনি বলছেন, বলছে এই দেখো, ধরো যখন মানুষরা যখন যায় কোন একটা মন্দিরে যেতে পারে, কোন একটা মসজিদে যেতে পারে, কোন একটা চার্চে যেতে পারে, গির্জাগুলা, বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ, বিভিন্ন ধর্মের মানুষগুলো সেখানে যায়, যার যেখানে ভক্তিমূলক জিনিসগুলো জানানো থাকে বা স্পিরিচুয়াল জিনিসগুলো যখন সে যুক্ত হয়, সে বিভিন্ন ধর্মের মানুষের বিভিন্ন জায়গায় এসে যায়, বুঝা গেল। কেউ মন্দিরে যাচ্ছে, কেউ মসজিদে যাচ্ছে, কেউ চার্চ বা গির্জায় যায়। এইবারে ওখানে যে লোকগুলো যাচ্ছে, ওখানে যে লোকগুলো সবাই যাচ্ছে বিভিন্ন ধর্মের মানুষ, এইবারে ধর কেউ প্রার্থনা করতে যাচ্ছে, কেউ নামাজ পড়তে যাচ্ছে, কেউ চার্চে তার গডফাদারের কাছে প্রেয়ার করছে, যীশু খ্রিস্টের কাছে, তাহলে কেউ যীশু খ্রিস্টের কাছে প্রার্থনা করছে, কেউ আল্লাহর কাছে প্রার্থনা করছে, কেউ গডের কাছে করছে। এইবারে প্রত্যেকটা মানুষ ধর ওইখানে যায় যখন প্রার্থনাটা করছে, ধর এগুলো আমি একটা একটা লোক হিসাবে গণছি, প্রত্যেকটা লোক যাই কি করছে, নিজের ভক্তি ভরে নিজের মতন করে নিজস্ব ভাবে বলছে। এইবারে প্রত্যেকটা মানুষ, আমি যে কনসেপ্টটা বলছি কিন্তু এটা আমার নয়, এনার কনসেপ্ট বলছি, ইনি যেটা 6 নম্বর প্যারাগ্রাফে দিয়েছেন, উনি বলছেন এই যে মানুষগুলো সবাই যায়, এদের সবার নির্দিষ্ট করে ইন্ডিভিজুয়াল, সবার নির্দিষ্ট এককভাবে নির্দিষ্ট একটা করে করে সোল আছে, কারো সোল এক হতে পারে না। আমি যে ইচ্ছাটা প্রকাশ করব সেটা তুমি নাই করতে পারো, তোমার যে সোল, তোমার যে চিন্তাধারা ও নাই হতে পারে। প্রত্যেকটা মানুষের তো আলাদা আলাদা নিজস্ব সত্তা আছে, সবাই সত্তা বা আত্মা তো আলাদা, এটা বুঝা গেল। তাহলে প্রত্যেকটা মানুষ ডিফারেন্ট সোল নিয়ে, আলাদা আলাদা সোল নিয়ে ওই জায়গাটা নিয়ে প্রবেশ করে, বুঝলো। এইবারে ওরা নির্দিষ্ট ভাবে নিজের মতন করে সেই প্রার্থনায় অংশগ্রহণ করছে। গ্রহণ করার পরে ধর ও যেটা নিয়ে প্রার্থনা করছে সেই জিনিসটা কোনো একটা নির্দিষ্ট জায়গায় তো যাই কেন্দ্রীভূত হচ্ছে। আলটিমেটলি যে ডেস্টিনেশনটা, আলটিমেট যেখানে যাবে গো, প্রার্থনাটা তো যেখানে আলটিমেট যেখানে পৌঁছাচ্ছে সেই জায়গাটা তো একটা জায়গা। তার মানে আমরা ডিফারেন্ট সোলের মানুষ হতে পারি, কিন্তু প্রেয়ার আমাদেরকে সাহায্য করছে, মানে এই মন্দির মসজিদ গির্জাগুলো আমাদেরকে সাহায্য করছে আমাদের মধ্যে থাকা বিভিন্ন ধর্মের বিভিন্ন মানুষের যে সোলগুলো আছে সেগুলো একটা নির্দিষ্ট জায়গায় যেয়ে যুক্ত করে। এটা কালামের কনসেপ্ট, বুঝতে পারলি? মানে বাংলা একটাই, ঘাটগুলো আলাদা। তুই ভাবি না যে ওই ঘাটটা যে গেলে তুই অন্য জল পাবি, হ্যাঁ ঘাটটায় গেলে তুই অন্য জল পাবি, ওই জলটা একেই ব্যবহার করবি। ব্যাপারটা যদি বলতে বুঝতে পারছি, ফাইনাল ডেস্টিনেশন যে বিন্দুটা যাই পৌঁছাচ্ছিস সেই জিনিসটা যাই ওইখানে বুঝা গেল কিছু। তাহলে ওনার কনসেপ্টটা কি প্রেয়ারের, কালাম বাবু বলছেন যে যখনই আমরা নিজেদেরকে একটা প্রেয়ারের মধ্য দিয়ে, আমরা আমরা নামাজের মধ্য দিয়ে বা গডফাদারের কাছে চার্চে যাই পরে যখন নিজেদেরকে ইনভলভ করি, আমরা কথা না কথা আলটিমেটলি কানেক্ট হয়ে যায় ডিফারেন্ট সোলের সঙ্গে, ডিফারেন্ট ম্যানের সাথে। মানে প্রেয়ার হেল্পস আস টু কানেক্ট, প্রেয়ার হেল্পস টু কানেক্ট দ্য ডিফারেন্ট সোলস অফ ডিফারেন্ট পিপল। বিভিন্ন মানুষের বিভিন্ন সত্তা যেগুলো হয়, বিভিন্ন মানুষের যে বিভিন্ন আত্মাগুলো হয়, সেগুলোকে কানেক্ট করতে সাহায্য করে, যে সেটাই হচ্ছে প্রেয়ার। এটা 6 নম্বর প্যারাগ্রাফে পাবেন, বুঝতে পারা গেল। মানে যখন তুই কোনো একটা জিনিসকে নিয়ে না গভীরভাবে ভাববি, তখনই দেখবি তুই ঠিক একটা শান্ত মেজাজি মানুষ হয়ে যাবে। ব্যাপারটা বুঝতে পারলি? যে কোনো জিনিসকে তুই যখনই একটা গভীর নিয়ে ভাববি, তখন তোর মনেই হবে যে আচ্ছা এই জিনিসটা নিয়ে তো আমি এরকম ভাবি না, আচ্ছা 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 এই জিনিসটা তো এরকমও ছিল। তুই ভাব আজকে ধর ছোট থেকে তোরা কোয়া কাপড় পড়িয়েছিস, তাইছি না? তাহলে অ থেকে অ আর রসই দীর্ঘই যতগুলো আছে, এই ওই ও ও পর্যন্ত গুলা, ওরা সবাই তো ব্যঞ্জন বর্ণের সঙ্গে যুক্ত হয়ে থাকে, হওয়া নাই থাকে। এবার বাদ সবাই নির্দিষ্ট রূপও আছে। তোদের কোনোদিন মাথায় ঢুকিয়েছে যে আচ্ছা যখন আমি আ লেখছি, মানে কোয়াকারে কা লেখছি যখন, তার মানে কয়ের সঙ্গে আ ঢুকে আছে, আছে তো। আর সেই চিহ্নটা বুঝাবার জন্য তুই কি করলি না, কয়ের সঙ্গে একটা এরকম চিহ্ন দিয়ে দিচ্ছিস, এইটার দ্বারা তুই বুঝাই দিচ্ছিস যে এইটা দাদা আমার আ হয়। কোনোদিন মনে হয়েছে যে দাদা অটার কোনো রূপ নাই, কথা কোনো চিহ্ন নাই, কারণ বই দেখি আমি তুই হ্রস্বর চিহ্ন দেখাতে পারবি, তুই দীর্ঘ চিহ্ন দেখাতে পারবি, আচ্ছা না? তুই একারের চিহ্ন আছে, তুই ওকারের চিহ্ন দেখাতে পারবি, তুই অয়ের চিহ্ন দেখাতে পারবি, আচ্ছা নির্দিষ্ট কোনো রূপ নাই, ভালো নাই।
আমাদের মাথায় ঘুরেছে না, এখন ভাবতে শুরু করছি। আমাদের তো মনে হয় যে সবাই তো আমরা একটা রূপ পাইছি, যতগুলা স্বরবর্ণ আছে, কিন্তু অকে আমরা পড়ে গেছি এমনটা নয়, সবাই তো পড়েছি। আর এই যে একটা ব্যঞ্জন বর্ণের সঙ্গে যুক্ত হয়ে থাকে, তাহলে ইয়ার রূপ কই? আমি বুঝবো কি করে এর সঙ্গে যুক্ত হয়ে আছে? বাকিগুলাকে তো আমি চিহ্ন দেখে বুঝে যাচ্ছি, বাকিগুলাকে তো আমি চিহ্ন দেখে বুঝে যাই না যে ইয়ার সঙ্গে দীর্ঘ ঢুকে আছে, ইয়ার সঙ্গে রস্যই ঢুকে আছে। তো এই অকারোর সঙ্গে সামাইয়ে যেটা তুই কি করে বুঝবি? ওর তো নির্দিষ্ট কোনো চেহারা নাই, নির্দিষ্ট কোনো রূপ নাই। এটার একটা হোমওয়ার্ক যে তাহলে অকে কি ধ্বনি বলে খুঁজে বের করবে ঘরে যাই। দুটা কাজ দিলে এখনো দেখো, এপিজে আব্দুল কালামের একটা বাণী মুখস্থ, আর দুই অকে কি ধ্বনি বলে ডাকা হয়। দুটা কোয়েশ্চেন দিলি, মনে রাখবি, ঘরে বুঝবি যায়নি যে কি বলা হয়। আচ্ছা, তাহলে কনসেপ্ট অফ প্রেয়ারটা ক্লিয়ার হয়ে চলে গেল। কনসেপ্ট অফ প্রেয়ারটাতে লিখবি, অ্যাকর্ডিং টু কালাম, লেখো অ্যাকর্ডিং, এ ডবল সি ও আর, এ ডবল সি ও আর ডি আই এন জি, এ ডবল সি ও আর ডি আই এন জি, অ্যাকর্ডিং টু কালাম। লিখো না, অ্যাকর্ডিং টু কালাম লিখে কমা দিবে, কমা দিয়ে লিখবে, কমা দিয়ে লিখবে এ প্রেয়ার, এ প্রেয়ার, হ্যালো, পি আর এ ওয়াই ই আর, এ প্রেয়ার হেল্পস, হেল্প লিখে এস যোগ কর, এইচ ই এল পি এস, এইচ ই এল পি এস, এ প্রেয়ার হেল্পস টু, ইউ টু, helps to connect, helps to connect, co double n ect, co double n ect, a prayer helps to connect, hello, connect the, connect the, connect the different, different, d I double f e r e n t, d I double f e r e n t, হয়ে গেল। কানেক্ট দ্য ডিফারেন্ট সোলস, সোল s o u l s, s o u l s, হয়ে গেল। ডিফারেন্ট সোলস অফ, ডিফারেন্ট সোলস অফ ডিফারেন্ট পিপল, ডিফারেন্ট সোলস অফ ডিফারেন্ট পিপল, p e o p l e, p e o p l e, ডিফারেন্ট সোলস অফ ডিফারেন্ট পিপল। জাস্ট আমরা একটা লাইনে লিখে রাখলাম প্রেয়ার জিনিসটাকে, আবার যখন তোরা পড়বি তখন 6 নম্বর প্যারাগ্রাফে আরো কনসেপ্ট হবে প্রেয়ারকে নিয়ে। লাস্ট পয়েন্ট, কনসেপ্ট অফ প্রেয়ার হলো। নেক্সট পয়েন্ট দিবি ক্যারেক্টার বলে, 7 নাম্বার, 7 নাম্বার দিয়ে লিখবে ক্যারেক্টার, 7 নাম্বার দিয়ে লিখবি ক্যারেক্টার বলে, C H A R A C T E R, C H A R A C T E R, ক্যারেক্টার হয়ে গেল। চরিত্র, পড়াটাতে চরিত্রের সংখ্যা পাবি প্রথমত আই বলে ব্যাখ্যা করা আছে, তাহলে ক্যারেক্টারে অবশ্যই প্রথমেই থাকছে আমাদের এপিজে আব্দুল কালাম একজন নিজে, এপিজে আব্দুল কালাম প্রথম চরিত্রের নাম। ওই জন্য এনাকে উল্লেখ করার জন্য পড়াটাতে দেখবি তুই এই ব্যবহারটা পাবি, এই প্রোনাউনটার ব্যবহার আছে তো আইটা, এটা একটা চরিত্র। নাম্বার 2, নাম্বার 2 ওনার বাবা আছেন জয়নুল আবেদিন, জে এ আই এন ইউ এল এ বি, মাঝে কোনো গ্যাপ নাই, ডি ডবল ই এন, মাঝে কোনো গ্যাপ দিবি নাই, জয়নুল আবেদিন, জে এ আই এন ইউ এল এ বি ডি ডবল ই এন, জয়নুল আবেদিন, এটা ওনার বাবার নাম। এনার বাবার বহুত স্পিচ আছে পড়াটাতে, ওনার বাবার সঙ্গে যে কথোপকথনগুলো করতো ছোটর সময়, সেই প্রচুর কথোপকথনগুলা পড়াটার মধ্যে আছে, বুঝা গেল। তাহলে জয়নুল আবেদিন হচ্ছে ইজ দ্য নেম অফ কালামস ফাদার, এটা একটা চরিত্র হিসাবে আছে। আর নাম্বার 3 পাবি ওনার মাকে, ওনার মায়ের নামটা লিখে রাখবি আসি আম্মা, এ ক্যাপিটাল করবি এ এস এইচ আই, মাঝে কোনো গ্যাপ দিবি না, এ এস এইচ আই, তারপরে দিবি এ ডবল এম এ, এ ডবল এম এ, আসি আম্মা একসাথে লিখবি, মাঝে গ্যাপ দিবি না। এটা হচ্ছে ওনার মায়ের নাম। ওনার মায়ের নামের উল্লেখ আছে, কিন্তু ওনার মায়ের কোনো লাইন নাই যে এই লাইনটা কালামকে বলেছিল বা এই লাইনটা কালামের সঙ্গে গল্প করেছে, এরকম কোনো লাইন পাবি নাই। তো ওনার নামটা উল্লেখ আছে, বুঝা গেল। সব থেকে ইজি এমসিকিউ কোয়েশ্চেন পড়বে, বাবার নাম মায়ের নাম এগুলো পড়ে, কিন্তু এগুলো দিবেন না দিয়াই উচিত, ওইগুলো ক্লাস 5 6 এ দেওয়া উচিত, 12 এ পড়ে দিলে কি দিবে, তোর ওরিয়েন্টেশনটা পড়বে।
তোদের ওরিয়েন্টেশনটা পড়ে বোঝা গেল। এনার মায়ের উল্লেখ বলতে 2-3 জায়গায় আছে, যে আমি যখন বাড়ি আসতাম তখন মায়ের সাথে খেতাম। আই নরমালি এট উইথ মাই মাদার সিটিং অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন, যে রান্নাঘরের মেঝেটাতে বসে মায়ের সঙ্গে প্রত্যেক দিনই আমি খাবার খেতাম। এখানে একটা মায়ের উল্লেখ আছে। মায়ের পরিবার আমার বাবার পরিবার থেকে একটা উচ্চ বংশের ছিল, এরকমটা জায়গায় উল্লেখ পাবি। আর ওই জায়গাটি উল্লেখ পাবি ওই যে বললাম না যে বাইরের লোকে বেশি খাই চলে যেত, আমার মা তাদেরকে বেশি খাওয়াইতো। বুঝা গেল? তাহলে বাবা এবং মা দুজনেই এলাকার মধ্যে একটা উদার প্রকৃতির মানুষ, মা আর বাবা। বুঝা গেল? ওই জন্য এলাকাটাতে ওর বাবা এবং মায়ের প্রচুর সম্মান ছিল, প্রচুর। লাইনই আছে দেখি পড়াটা তোদের পাবি, যে মাই প্যারেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড এজ অ্যান আইডিয়াল কাপল, যে আমার বাবা মাকে সবাই আইডিয়াল মানে চলতে এলাকাটায়। এবার বুঝা গেল? তাহলে ধর বাবা উদার মানসিকতার, মা উদার মানসিকতার, তো ছেলে কেন নাই? ফার্স্ট ছেলে তো ওইভাবেই তৈরি হয়ে যায়, ঘরটা যেমন হবে, তোর ঘরটা যেমন ওঠে আর ডান দিকের আর বাম দিকের ঘরগুলো যেমন ওঠে, তো সেরকমই হবে। আর তারপরে বড় হয়ে ওই যে তোর মানসিকতা তৈরি হয়ে গেছে ছোট সময় তোর ঘরটা দিয়ে, তারপরে বড় হয়ে ওই মানসিকতা মূলক তুই যে ছেলেটাকে পাবি সেটাই তোর বেস্ট ফ্রেন্ড হবে। তোর মানসিকতার সঙ্গে যা খাপ খাবে সেটাই তো তোর মধ্যে হবে। যেটা তুই কনসেপ্ট কিছু বলবি হু হ্যাঁ করিবে, চোখে যাবি হ্যাঁ যাবো, তোর কনসেপ্টের সঙ্গে যা যার মিল খাবে তার সঙ্গে তোর বন্ধু হবে, যা যার সঙ্গে খাইবে না তার সঙ্গে তোর মত বিরোধ হবে। কোন মস্তিষ্কটা যেটা তোর তৈরি হয়ে গেছে ছোট সময়। বুঝা গেল কিছু? এই জন্য বলে তুই যে কোনো কনসেপ্ট নিয়ে বড় হইস না কেন, এই জন্য একটু হলে পড়াশোনা করতে বলে। কেন বলে? ওই মানসিকতাটা ঠিক রাখা যায়, বাকি আর কিছু নেই। বুঝা গেল কিছু? তো তাই জন্য অনুরোধ রইল তুমি পড়াশোনা করবে। বুঝতে পারলে? এই 7টা পয়েন্ট দেখিয়ে আর বড় দিন আসবে, মনে থাকবে পয়েন্টগুলো অবশ্যই দেখে আসবি। আর দুটো কাজ, ওকে কি ধনী বলে, আর নাম্বার 2 এপিজে আব্দুল কালামের কোনো একটা কোড সার্চ করবি, প্রচুর পাবি গুগলে, যে কোনো একটা মুখস্থ করে আসবে, মনে থাকবে।